হীরা, এই হীরা, কি হলো? ডাকছি সেই থেকে শুনতে পাচ্ছিস না? হেনা দেবী তার শীর্ণ দেহের ভেতর থেকে যতটা জোর সম্ভব ততটাই প্রয়োগ করে আরো একবার ডাকলেন গলা তুলে হীরাকে। কিন্তু না, কোনো সাড়াই পাওয়া গেল না তার সর্বক্ষণের কাজের মেয়ে হীরার কাছ থেকে। পক্ষাঘাতে কোমর থেকে পড়ে গেছে তার, কোমরের নিচে বেডসোরও হয়েছে। যদিও হীরা এবং রাত আর দিনে দুজন আয়া অনেক চেষ্টা করেছিল তার বেডসোর হওয়াটা আটকাতে, কিন্তু না, পারেনি শেষ পর্যন্ত। হিরাজ গত 15 বছর ধরে আছে তার কাছে, স্বামী পরিত্যক্তা, নিঃসন্তান হীরা। এই নির্বান্ধব পুরীতে তার একমাত্র সহায়, একমাত্র সঙ্গী। হেনাদেবীর স্বামী ব্যারিস্টার সোমনাথ সেন মারা গেছেন বহুদিন। একমাত্র পুত্র রাজীব আমেরিকায় সেটেলড। তার স্ত্রী ত্রিপর্ণা, ওদের 2 ছেলে মেয়ে রাকা আর রায়। দিনে একবার হীরা যখন তাকে তার ব্যাক রেস্টের উপর তুলে আধশোয়া করে দেয়, তখন একবার তাদের মেল করে পাঠানো সাম্প্রতিক ছবিগুলো দেখেন হেনাদেবী। ওদের চোখে দেখার সৌভাগ্য আজ গত 5 বছর হয়নি তার। কারণ রাজীবের সময় হয়নি দেশে আসার। রাকারাই এখন 13-14 বছরের 2 কিশোর কিশোরী। বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে হেনাদেবীর। কতদিন এভাবে বেঁচে থাকবেন তিনি জানেন না। ছেলেটাকে কি আর কোনোদিন চোখের দেখা দেখতে পাবেন না এই জন্মে? হীরা অবশ্য তাকে আশ্বাস দেয়, বলে রাজীব দাদাবাবু নিশ্চয়ই আসবে। রাজীব নিজেও তো ফোনে তাকে বলেছে সে আসবে, খুব শিগগিরই আসবে দেশে। কিন্তু সেটা কবে? যেদিন মনটা খুব উতলা হয়ে ওঠে তার, সেদিন হীরাকে দিয়ে বার করান তাদের পুরনো অ্যালবামগুলো। রাজীবের ছোটবেলার ফটোগুলোতে হাত বোলান। একটা জিনিস লক্ষ্য করেছেন হেনা দেবী, ওই ফটোগুলোতে হাত বোলালেই তার যেন কেমন শরীর থেকে সব রোগ বালাই, সব যন্ত্রণা দূর হয়ে যায়। মনটাও ফুরফুরে হয়ে ওঠে। হীরা বলে, ফটোগুলোতে জাদু আছে মাসিমা, নইলে তুমি এত হাসো কি করে? কি করবেন, না হেসে পারেন কি করে তিনি? ছোট্ট রাজীব যে ক্যামেরা দেখলেই এমন সব পোজ দিত, না দেখলে বিশ্বাসই করা যাবে না, যেন ক্যামেরা তা করাটুকুর অপেক্ষা। সেই সব এক একটা ফটো, ওগুলো তো ছবি নয়, যেন এক একটা গল্প। সেবার জোর করে যখন ওকে ঘুম থেকে তুলে গোপাল ঠাকুর সাজিয়ে তখনকার দিনের বিখ্যাত স্টুডিও ডি মদনে নিয়ে গেছিলেন ফটো তোলাতে তিনি আর সোমনাথ, কি রাগ হয়েছিল ছেলের! সারাটা রাস্তা একটুও হাসেনি। কিন্তু যেই স্টুডিও ফটোগ্রাফার ক্যামেরা রেডি করলেন, অমনি 3 বছরের ছেলের মুখের কি পরিবর্তন! ফটো দেখে তো সবাই তাজ্জব, ঠিক যেন ননিজোড়া গোপালের দুষ্টুমি ভরা মুখ। স্টুডিও ডি মতনে তো ছবিটা ডিসপ্লে করে রাখাই ছিল বাইরে। হেনা দেবীর এক বোন তো একদিন দেখেছিল এক ভদ্রলোক সেই ফটোতে মালা পরিয়ে প্রণাম করছেন। শোনা মাত্র তো সোমনাথ ডি মদন স্টুডিওর মালিককে ফোন করে ওদের এগেনস্টে মামলা করার হুমকি দিল। ভদ্রলোক তো ভয়ে সঙ্গে সঙ্গে ফটোটা সরিয়ে দিলেন ওখান থেকে। এমনই সব টুকরো টুকরো স্মৃতি যে মাখানো আছে অ্যালবামের প্রতিটি পাতায় পাতায়। সেই রাজীব, তার সেই ছোট্ট রাজু যে এত দূর চলে যাবে তাকে ছেড়ে, তা তিনি কোনোদিন ভাবেনইনি। এত বড় বাড়ি, টাকা, কোনো কিছুরই তো অভাব ছিল না তাদের। তবু যে কেন কেরিয়ারের নেশা রাজুকে অত দূরে টেনে নিয়ে গেল, তা তিনি জানেন না। হয়তো এর জন্য ত্রিপর্ণাও কিছুটা দায়ী। সেও তো বাবা মায়ের এক মেয়ে। তার অবশ্য কোনো পিছু টান ছিল না। মা তো ছোটবেলাতেই মারা যায়, আর বিয়ের পরের বছরই বাবাও। তাই এ দেশ ছাড়তে ত্রিপর্ণার কোনো কষ্ট তেমন ভাবে না হওয়ারই কথা। কিন্তু রাজু, রাজু তো কই একবারও ভাবলো না বাবা চলে গেছে, মায়ের তো সে ছাড়া আর কেউ নেই, মা কি নিয়ে বাঁচবে? শুধু টাকা পয়সা থাকলে কি সব থাকে মানুষের? তাহলে তো আপনজন কথাটার কোনো মানেই থাকতো না। এই যে আজ কবছর তিনি বিছানায় পড়ে আছেন, রাত দিনের আয়া, সর্বক্ষণে কাজের মেয়ে হীরা, রান্নার লোক, দারোয়ান, কেয়ারটেকার দেবু, এদের মধ্যে রাজু কবার এসেছে? সেই প্রথমবার যখন বিছানায় পড়লেন, তখনই শেষ এসেছিল। ব্যাস,
তারপর থেকে তো শুধু ফোন আর মেল। গত কয়েকদিন ধরে তাঁর জ্বর হয়েছে। ডাক্তার এসেছিলেন, তাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার হারাধন সরকার। ওষুধও দিয়ে গেলেন, তার আগে ব্লাড টেস্টও করলেন। কিন্তু ডাক্তারবাবুর মুখটা যেন কেমন থমথমে লাগছিল তার ব্লাড রিপোর্টে চোখ বোলানোর পর। মনে আছে, ছোটবেলায় জ্বর হলে কেমন যেন নাইটমেয়ার হতো রাজুর। থেকে থেকে চিৎকার করে উঠতো ভয় পেয়ে। বিছানায় শোয়াতে গেলে বালিশের দিকে তাকিয়েই ভয়ে সিঁটিয়ে যেত। আর তাকে বুকে করে সারা রাত জেগে বসে কাটিয়ে দিতেন হেনা দেবী। সেই রাজু, তার সেই রাজুর কি আজ 5 বছরে একবারও মাকে দেখতে ইচ্ছে করেনি? খুব জানতে ইচ্ছে করে তার। কিন্তু এসব কথা শোনার, শুনে বোঝার বা বুঝে উত্তর দেবার কোনো সময়ই যে নেই আজ রাজুর হাতে। জ্বরটা বোধহয় ছেড়ে গেছে, নইলে শরীরটা এত হালকা লাগছে কেন হঠাৎ? কিন্তু এরা সব গেল কোথায়? কেমন যেন চোখ জুড়িয়ে আসে হেনা দেবীর। সে আধো ঘুম আধো জাগরণের মধ্যে যেন দেখতে পান ছোট্ট রাজুকে, মায়ের বুকের ভেতর গুটি সুটি মেরে না শুলে যার ঘুম আসতো না। রাজু, রাজু। হঠাৎ যেন হেনা দেবীকে ধরে কে প্রবল একটা ঝাঁকুনি দিল। সেই ঝাঁকুনিতে চোখ খুলে তাকালেন তিনি। কিন্তু ও কি? কি দেখছেন তিনি? নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারলেন না হেনা দেবী। ওকে, রাজু না, রাজীব এসেছে। কখন এলো? কই, তাকে তো কেউ একবারও বলেনি রাজুর আসার কথা। কেয়ারটেকার দেবো না, হীরাও না। রাজু, রাজু, রাজু কখন এলি রে তুই? কই, আমায় তো কেউ বলেনি তোর আসার কথা। কি রে, কি হলো? অমন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে কি দেখছিস? এই রাজু, কথা বল, কি হলো রে? হেনা দেবী অবাক হয়ে গেলেন। রাজু তার কথার কোনো জবাব দিচ্ছে না কেন? পরক্ষণে একটা বুক ভাঙা চিৎকারে চমকে তাকিয়ে দেখলেন হীরা আকুল হয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে। কি হলো? কি হয়েছে? হীরা অমন করে কাঁদছে কেন? কার কি হয়েছে? হেনা দেবী বিস্মিত ভাবে তাকালেন ঘরের চারিদিকে। দেখলেন ডাক্তার হারাধন সরকার এগিয়ে এসে রাজীবের দুটো কাঁধ ধরে মৃদু ঝাঁকুনি দিলেন। তারপর আস্তে আস্তে বললেন, সোয়াইন ফ্লুর ধাক্কাটা, আর তবু যে তুমি এসে পড়েছো, ভেবেছিলাম এত তাড়াতাড়ি আসতে পারবে না হয়তো, তাই এই 3 দিন ধরে বরফ দিয়ে। ডাক্তার হারাধন সরকার আর কিছু বললেন না। তার চোখ ভর্তি জল দেখতে পেলেন হেনা দেবী। কিন্তু কার সোয়াইন ফ্লু হয়েছে? বৌমা ত্রিপর্ণার, নাকি নাতি নাতনি রাকা রায় ওদের কারো? আচ্ছা, তাকে কেউ কিছু বলছে না কেন? ও কি? চমকে উঠলেন হেনা দেবী। পাড়ায় তার উল্টো দিকের বাড়ির বাসিন্দা মিস্টার মিত্র, মিসেস মিত্র, কমিউনিটি সেন্টারের সেক্রেটারি মিস্টার চক্রবর্তী, এরা এসেছেন কেন? এরা তো কখনো আসেন না তার বাড়ি। হেনা দেবীর সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দিনের আয়াটিকেও তো দেখছেন না। ও কি আজ ডিউটিতে আসেনি? হীরা, এই হীরা! না, এবারেও হীরা শুনল না তার ডাক। এতক্ষণে দেবুকে ঢুকতে দেখলেন তিনি এ ঘরে। দেবুর চোখ দুটো টকটক করছে লাল। দেবু এসে ডাক্তার সরকারের কাছে আস্তে আস্তে বলল, এসে গেছে। ডাক্তার সরকার এবার রাজুর কাছে এগিয়ে এলেন। ওর কাঁধে হাত রেখে বললেন, এমনিতেই 3 দিন ধরে বরফ দিয়ে রাখা রয়েছে, আর তো রাখা যাবে না বেশিক্ষণ। তুমি একবার শেষবারের মতো। কথাটা শেষ করতে পারলেন না ডাক্তার সরকার। ডুকরে কেঁদে উঠল হীরা। বলল, যাও না গো দাদা বাবু, একটি বার বুকখানার ওপর পড়ো না, বুকটা জুড়ুক। তোমার জন্য যে কতদিন পথ চেয়েছিল গো। হাহাকার করে কেঁদে উঠল হীরা। রাজীব শুধু বলল, থাক, ইনফেকশন হয়ে যেতে পারে। সোয়াইন ফ্লু হয়েছিল তো। ওদেশে আবার বড্ড কড়াকড়ি। আমাকে যে কালই ফিরে যেতে হবে। এতক্ষণে হেনা দেবী দেখতে পেলেন বরফের চাইয়ের উপর
কাঠ হয়ে পড়ে রয়েছে তার নিজেরই মৃতদেহটা।